আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই তোমরা ভালো আছো। সো আজকে আমরা একটা ভিন্নধর্মী ভিডিও নিয়ে আসছি। ঠিক আছে, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আমরা আজকে এইচএসসি এক্সামের যে বেশি নাম্বার পাওয়ার জন্য বা কীভাবে লিখলে আসলে অ্যাকুরেটলি একটু বেশি নাম্বার পাওয়া যায় সেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। ঠিক আছে, সো এই ভিডিওটা আসলে কাদের জন্য? এই ভিডিওটা মেইনলি তোমাদের যারা এইচএসসি পরীক্ষা দিতেছো তাদের জন্য। আমি এখন ভিডিওটা শ্যুট করতেছি মূলত এইচএসসি 25 যেটা আছে সেটাকে উদ্দেশ্য করে। ঠিক আছে, কিন্তু এছাড়াও যদি কেউ কলেজ এক্সামের জন্য দেখতে চাও কিংবা এইচএসসি ব্যাস অন্য কোনো হয়ে থাকো, যাদের এইচএসসি খুবই সামনে 1-2 মাস টাইম আছে এরকম হয়ে থাকো, তাহলে এই ভিডিওটা একদমই তোমার জন্য। ঠিক আছে, এখানে আমি কোনো কমন বা সাজেশন দিতেছি না, এখানে জাস্ট আমি প্রসেসটা সম্পর্কে কথা বলবো। ঠিক আছে, সো আমি ভিডিওটা লম্বা করব না, খুব শর্টলি সবগুলো সাবজেক্ট নিয়ে আলোচনা করার ট্রাই করব। ঠিক আছে, সো প্রথমে আমরা বাংলা ফার্স্ট পেপারে নিয়ে কথা বলবো। ঠিক আছে, আচ্ছা, বাংলা ফার্স্ট পেপারে কীভাবে মার্ক বেশি পাওয়া যাইতে পারে। ঠিক আছে, আমি জাস্ট সাজেশনগুলো দেওয়ার ট্রাই করবো যে কীভাবে লিখতে হবে। ঠিক আছে, অ্যান্ড তোমরা যদি ঠিক মতো অ্যাপ্লাই করতে পারো, আই হোপ ইনশাল্লাহ একটা ভালো মার্ক তোমরা পেতে পারবা। ঠিক আছে, কারণ আমি এবং আমার বন্ধুরাও কিন্তু এভাবেই অ্যাপ্লাই করছি অ্যান্ড আলহামদুলিল্লাহ ভালো নাম্বার পাইছি। ঠিক আছে, সো আমি আমাদের যে আইডিয়াটা আছে না সেটা শেয়ার করার ট্রাই করবো। ঠিক আছে, সো বাংলা ফার্স্টের ক্ষেত্রে কী থাকে দেখো, বাংলা ফার্স্টের ক্ষেত্রে আমরা সৃজনশীল অ্যান্সার করে থাকি। ঠিক আছে, অ্যান্ড সৃজনশীল অ্যান্সার করার ক্ষেত্রে আমাদের এখানে লেখা একটু বেশি। ঠিক আছে, 7টা সৃজনশীল অ্যান্সার করতে হয়। বাংলায় কোন চ্যাপ্টারগুলো থেকে, কোন গল্পগুলো থেকে, কোন পদ্যগুলো থেকে সহজ সেটা একদমই তোমার ব্যাপার। ঠিক আছে, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, আমি জাস্ট লেখার ওইটা বলবো। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্টে আমরা কী বলছি, যে ক নাম্বারটা কী, ক নাম্বারটা কীভাবে লেখা যায়। ঠিক আছে, ক নাম্বার ইজ ভেরি সিম্পল, এক লাইনে একটা উত্তর, শুধুমাত্র যে উত্তরটা চাওয়া হয়েছে সেটা এক লাইনে অ্যান্সার করে দেবা। ঠিক আছে, এটা নিয়ে কোনো কথা নাই। এরপরে খ নাম্বারে সাধারণত যে একটা লাইন আছে, উক্তি থাকে, সেটা নিয়ে বিশ্লেষণ করতে দেয়। ঠিক আছে, সো খ নাম্বারে যেহেতু 2 নাম্বার, তোমরা এটা কী করবা, 2টা পার্ট করে দিবা। ঠিক আছে, খ নাম্বার লিখে ওই যে কোশ্চেনে বলা আছে এই উক্তিটি, হ্যাঁ, ওই উক্তি যেটা কী বোঝানো হয়েছে সেটা লিখবা এক লাইনে, অ্যান্ড তারপরে একটু গ্যাপ দিয়ে পরে ওইটার সম্পর্কে কিছু লিখবা। ঠিক আছে, সো খুব বেশি বড় করার দরকার নেই, একটু গুছিয়ে লিখলে ঘ নাম্বারে মোটামুটি ফুল মার্ক পাওয়া যায়। ঠিক আছে, এখন গ নাম্বারটা কীভাবে হয়, গ নাম্বারটা তোমরা কী করবা, 3টা পার্ট করবা। ঠিক আছে, 3টা পার্টের মধ্যে দেখবে গ নাম্বারে প্রথমে থাকবে যে একটা সরাসরি উত্তর দেওয়ার কিছু একটা প্রশ্ন থেকে, সো তোমরা প্রথমে সেটা দিয়ে দিবা। এরপরে যে প্রশ্নের আলোকে যে উত্তরটা দিলা, তোমরা উত্তরটা যেটা দিলা সেটা সম্পর্কে 2 থেকে 3টা লাইনে কিছু কথা লিখবা। সো ফার্স্ট প্যারায় কী লিখবা, সরাসরি অ্যান্সার, এরপর একটু গ্যাপ দিয়ে সেকেন্ড প্যারায় ওই উত্তরটা সম্পর্কে কিছু কথা লিখবা, অ্যান্ড দেন তৃতীয় প্যারায় এই উদ্দীপক এবং যে অ্যান্সারটা আছে সেটা মিলিয়ে 3 নাম্বার প্যারাটা জাস্ট কমপ্লিট করে দেবা। এভাবে 3টা প্যারায় ভাগ করে দেবা। ঠিক আছে, অবশ্যই একটা প্যারা আর একটা প্যারার মধ্যে গ্যাপ রাখবা, পর্যাপ্ত পরিমাণে গ্যাপ রাখবা, খুব বেশি না, খুব একটা কম না। ঠিক আছে, এরপরে বড় ঘ নাম্বারে যেটা আছে সেখানে তোমরা অবশ্যই 4টা পার্ট করবা। ঠিক আছে, প্রথম অংশে সরাসরি অ্যান্সার, সেকেন্ড অংশে সেই অ্যান্সার সম্পর্কে 2-3টা লাইন, অ্যান্ড থার্ড অংশে সে আগের মতোই, অ্যান্ড ফোর্থ অংশে তোমরা একটু বাড়িয়ে দেওয়ার ট্রাই করবা। সেটা হচ্ছে তোমাদের ওই যে লাইনটা আছে কোশ্চেনে, সাধারণত বড় ঘ নাম্বারে তোমাদের যে এটার সাথে উক্তিটি যথার্থ কিনা বা উক্তিটির সাথে তোমরা একমত কিনা এইসব টাইপের কিছু বলা হয়, তো ওই লাইনটা রাখার ট্রাই করবা। আর সামনে থেকে কিছু একটা লাইন অ্যাড করে আরেকটা প্যারা বানিয়ে দিবা, এরকম 4টা প্যারা দেবা। আমি আসলে জানি না কতটুকু বোঝাতে পারছি, বাট মেন থিমটা হচ্ছে তুমি 4টা প্যারা করবা, ক নাম্বারে কী করবা, 3টা প্যারা করবা। এরকম করে লিখলে 10-এ 10 তো পাওয়া সম্ভব না, আসলে কয়জনকে দেয় এটা আমার জানা নাই, বাট টোটালি মনে করলা 8 এরকম তো পাওয়া পসিবল, 8-9 এরকম পেলে কিন্তু অনেক মার্ক, অনেক। ঠিক আছে, সো এরপরে আমরা আসবো খুবই ইম্পর্টেন্ট যেটা বাংলা সেকেন্ড পেপার। ঠিক আছে, এখানে আমি একটু সিলেকশন করে দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে, কোনটা লিখলে তোমরা বেশি মার্ক পাবা। ঠিক আছে, সো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে উচ্চারণ অ্যান্ড উচ্চারণের নিয়ম। ওকে, তোমরা অনেকে উচ্চারণ ভালো পারো কিংবা উচ্চারণের নিয়ম ভালো পারো, এটা তোমাদের উপরেই থাকবে যে কোনটা অ্যান্সার করবা, বাট আমি বলবো যে উচ্চারণের নিয়ম যেটা আছে
এটা অ্যান্সার করতে, ঠিক আছে। সো উচ্চারণটা মাঝে মধ্যে কঠিন হয়ে যেতে পারে, তবে 5টা উচ্চারণ যেহেতু আসে, হ্যাঁ অনেকেই মানে পেরে যেতে পারো, বাট ইন জেনারেল আমি বলবো যে উচ্চারণের নিয়মটা অ্যান্সার করতে, ঠিক আছে। উচ্চারণের নিয়ম জাস্ট আগের বোর্ডে যে 5-6টা আসছে না, ওই 5-6টা মুখস্থ রাখলেই হয়ে যায়, ঠিক আছে। এরপরে বানান অ্যান্ড বানানের নিয়ম, ঠিক আছে। বানানের নিয়মের দিকে যাওয়ার কোনো দরকার নেই, বানান অনেকটাই সোজা, ঠিক আছে। তো আমি বলবো যে বানান অ্যান্সারটা করতে, ঠিক আছে। এরপরে শব্দ শ্রেণীর বিভাগ, যেমন যে বিশেষ্য বিশেষণ এগুলো থাকে, এগুলো সম্পর্কে লিখতে বলে। আরেকটা আসে শব্দ শ্রেণীর নির্দেশকরণ, হ্যাঁ মানে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ সেটা। সো এটা তোমরা ইংলিশেও পড়ে আসছো, এখানেও সেম টাইপের। সো এটা অনেকটা সহজ হয় যদি নির্দেশকরণটা তোমরা অ্যান্সার করো, ঠিক আছে। এখানে টাইম কম লাগে অ্যান্ড কষ্টও অনেকটা কম। এরপরে উপসর্গ অ্যান্ড সমাস। সো আমি দেখছি যে বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে সমাসের সমস্যা, অ্যান্ড আমিও মানে সমাস একদমই পারতাম না, মানে কিচ্ছু পারতাম না। সো আমি সবসময় উপসর্গ অ্যান্সার করতাম, ঠিক আছে। নাম্বার কিছুটা কম আসতো, বাট সমাসের থেকে আসলে উপসর্গ বেটার, ঠিক আছে। কেউ যদি সমাস ভালো পারো তাহলে অবভিয়াসলি তোমাদের সমাস অ্যান্সার করা উচিত, বাট আমার মতে সমাস যদি সমস্যা থাকে তাহলে সমাস আর অ্যান্সার করার কোনো প্রয়োজন নেই, উপসর্গর দিকে যাবা, ঠিক আছে। অ্যান্ড বোর্ড কোশ্চেন পড়লেই উপসর্গ থেকে কমন পাওয়া যাবে, ঠিক আছে। এরপরে বাক্যের সার্থক শ্রেণী বা বাক্যের সার্থক শ্রেণীবিভাগ যেটা আছে সেটা আসবে, আর না হয় তোমাদের অপশন হিসেবে থাকবে কি বাক্যান্তর। সো আমি বলবো বাক্যান্তর অ্যান্সার করতে, এটা খুবই সোজা, ঠিক আছে। এরপরে অপপ্রয়োগ অ্যান্ড শুদ্ধ প্রয়োগ, এটা তোমাদের অ্যান্সার করতে হবে, এখানে অপশন নাই। পারিভাষিক অ্যান্ড অনুবাদ, এখানে আমি বলবো মাস্ট পারিভাষিক অ্যান্সার করো, ঠিক আছে। অনুবাদে নাম্বার কিছুটা কমে যেতে পারে, ঠিক আছে। আর পারিভাষিক যদি অ্যান্সার করো, একদম পারিভাষিক মনে করলা, পারিভাষিক আসলে অনেকগুলো থাকে, সো বোর্ডের বাইরে একদমই পড়ার দরকার নেই। 10টা মনে হয় পারিভাষিক লিখতে হয়, কয়েকটা বেশি থাকে, অপশন তুমি চুজ করতে পারবা। সো পারিভাষিক বোর্ডেরগুলো পড়লেই হয়ে যায়, অ্যান্ড বোর্ডে অনেক আছে, ঠিক আছে। তো আমি বলবো যে এখন থেকে মনে হয় তোমাদের 40 দিনের মতো টাইম আছে, বা আরও বেশি থাকতে পারে, আমি যখন ভিডিওটা শ্যুট করতেছি তখন। সো যদি টাইম থাকে আমি বলবো যে ডেইলি 10টা-15টা এরকম করে পড়ে যাইতে, ঠিক আছে। মানে এখানে তো 10 মার্ক থাকে, মানে 10 মার্কের 10ই পাওয়া যায় এখান থেকে, ঠিক আছে। এরপরে দিনলিপি আর প্রতিবেদন, এটা আসলে অনেকটাই লেখে, দিনলিপিও লেখে অনেকে, প্রতিবেদন লেখে। তো আমি বলবো যে প্রতিবেদন অ্যান্সার করতে, ঠিক আছে। এখানে একটা ফরম্যাট জানা থাকলেই মানে প্রতিবেদন থেকে সব অ্যান্সার করা যায়, হ্যাঁ। এরপরে বৈধ চিঠি অ্যান্ড আবেদন, এখানে আবেদনটা অ্যান্সার করলে খুবই ভালো হয়, ঠিক আছে। আবেদন তোমরা সবসময় লিখে আসছো, সেই 7-8 থেকে লিখে আসতেছো, বা আরও আগে থেকে লিখে আসতেছো। সো আবেদনটা অ্যান্সার করলে বেটার হয়, অ্যান্ড আবেদনটা অবশ্যই এক পেজ যেটা আছে এক পেজে দেওয়ার ট্রাই করবা। আর যদি এক পেজের বেশি হয়ে যায় তাহলে ওই যে বাম থেকে ডানে যেটা যাইতে হয় না, ওইটা দাও, তবে বেটার হয় এক পেজে শেষ করতে পারলে, ঠিক আছে। এরপরে ভাব সম্প্রসারণ অ্যান্ড সারাংশ। ওকে, এখানে একটা কথা আছে, তুমি যদি খুবই 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 শিওর থাকো যে সারাংশ মানে এটাই বুঝাইছে, মনে করলো সারাংশ তোমার একদম কমন পড়ছে, তাহলে তুমি সারাংশ অ্যান্সার করো। আর যদি সারাংশ কমন না পড়ে, তুমি ভাই মাস্ট ভাব সম্প্রসারণ অ্যান্সার করো। ভাব সম্প্রসারণে হয়তো তুমি 6 থেকে 7 পাবা, বাট সারাংশ যদি ভুল হয়, তুমি যদি বুঝতে ভুল করো, বা তুমি লিখলা টিচারের যদি পছন্দ না হয়, ওইখানে একদম 2-3 দিয়ে দিবে, ঠিক আছে। কোনো চান্সই নাই থেকে বেশি দেওয়ার। সো আমি বলবো যে ভাব সম্প্রসারণ অ্যান্সার করতে, ঠিক আছে, যদি কমন না পড়ে। অ্যান্ড কমন পড়লে তো ভালো, যেমন আমার পরীক্ষায় সারাংশ আমার কমন পড়ছিল। সো আমি সারাংশ বা সারমর্ম যেটা ছিল, সারাংশ অথবা সারমর্ম কোনটা যেন দিয়েছিলাম মনে নাই, বাট ওইটা থেকে অ্যান্সার করছিলাম, ওইটা থেকে মানে আমাদের কমন পড়ে গেছিলো, ঠিক আছে। সো খুব বেশি কমন না পড়লে অবশ্যই ভাব সম্প্রসারণ দেওয়ার ট্রাই করবা। অ্যান্ড ভাব সম্প্রসারণ আসলে বোর্ডের অনেকগুলো আছে, বাট একটু কনসেপ্টটা বুঝে রাখার ট্রাই করবা, যাতে বানিয়ে লিখলেও লেখা যায়, ঠিক আছে। এরপরে সংলাপ অ্যান্ড ক্ষুদে রচনা, এখানে ক্ষুদে রচনা না দেওয়াই ভালো, আমি বলবো যে সংলাপ দিতে, ঠিক আছে। সংলাপ মানে যে ডায়লগ যেটা আছে ইংলিশে। সো এখানে কী করবা, সংলাপটা অবশ্যই 3টা পেজ দেওয়ার ট্রাই করবা। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, 3টা পেজ দিলে মানে একটা স্ট্যান্ডার্ড হয়, ঠিক আছে। খুব বেশি বড় না, আবার একদম ছোট না, ঠিক আছে। সো এখান থেকে একটু বেটার মার্ক পাওয়া যেতে পারে। সো আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। অ্যান্ড এরপরে সবথেকে বেশি মার্ক সেটা হচ্ছে রচনা। ওকে, রচনা আমরা কীভাবে লিখব? ওকে, রচনার লেখার ক্ষেত্রে তোমাদের সবথেকে মাথায় যেটা রাখতে হবে বেশি, সেটা হচ্ছে পয়েন্ট বেশি। আমি আবারও বলতেছি, পয়েন্ট বেশি বা হিন্ট বেশি। একটা রচনা আসলো,
ধরো মুক্তিযুদ্ধ সম্পর্কে আসলো, কিংবা কোনো বিজ্ঞান বিষয়ক কিছু আসলো, কোনো শিল্প বিষয়ক আসলো, তুমি ট্রাই করবা পয়েন্ট যত বেশি দেওয়া যায়। ঠিক আছে, এটা পয়েন্ট তোমার আমি বলবো যে 15+। ঠিক আছে, 15+ পয়েন্ট দেওয়ার ট্রাই করবা। এটা ম্যান্ডেটরি না, বাট খুবই স্ট্যান্ডার্ড হয় এটা যদি দিতে পারো তোমরা। ঠিক আছে, অ্যান্ড পেজ হিসেবে বলবো আমি 15 থেকে 20 পেজ যেটা রাখা যায়। অনেকে এর কম দাও, এর কম দিয়ে অনেক বেশি নাম্বার পাওয়া সম্ভব। হ্যাঁ, আমি জানি 10 থেকে 12 পেজ দিলে অনেক নাম্বার পাওয়া সম্ভব একদম, মানে এটা মনে হয় 20-এ নাকি কততে আমি শিওর বলতে পারতেছি না, বাট অনেক বেশি নাম্বার পাওয়া সম্ভব। বাট ইন জেনারেল আমি বলবো যে 15 পেজ রাখার ট্রাই করো। মানে আমি আশেপাশে দেখছি যে পোলাপান এরকম রাখে। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না এত বড় লেখা। ঠিক আছে, 12-13 পেজ, তো 15 কাছাকাছি রাখার ট্রাই করো। আর খুব বেশি যদি বেশি হয় তাহলে 15 থেকে 20-এর মধ্যে রাখো। ঠিক আছে, এটা খুব স্ট্যান্ডার্ড, এর কম বেশি হতে পারে। ঠিক আছে, 10-12 পেজেও যে খুব সমস্যা তা না, বাট আমি সবার উদ্দেশ্যে বললাম যে 15 থেকে 20 বা অ্যাটলিস্ট 15 এই টার্গেটে আগাও। ঠিক আছে, এরকমভাবে তোমার লেখার স্পিড বাড়াও। অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে উক্তিগুলা কিংবা কবিতাগুলা যেগুলো আছে সেগুলো ইউজ করবা। উক্তি কী, ধরো বিশিষ্ট কোনো লোক বলছে, কোনো কবি বলছে, হ্যাঁ, বা কোনো যে প্রভাব থাকে সেগুলো। আবার দেখবা যে কিছু কিছু রচনার মধ্যে কবিতাগুলো থাকে, সো এগুলো ট্রাই করবা। এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো যে রচনাগুলো এতগুলার এত জিনিস কীভাবে মুখস্থ রাখবো। আমি বলবো যে তোমাদের কলেজ থেকে দেখবা কি, মানে অনেক কলেজ থেকে তোমাদের সাজেশন দিয়ে দেয়। হ্যাঁ, এই সাজেশনের বাইরে কিছু আসে না। ঠিক আছে, একদম সত্যি কথা। আমি জানি না কীভাবে আমাদের কলেজ থেকে মানে 6-7টার মতো সাজেশন দিয়ে দিয়েছিল, হ্যাঁ, সেখান থেকেই দেখলাম কমন পড়ে গেছে 3-4টা, এরকমই হয়। সো তোমরা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে পারো। ঠিক আছে, মানে ওইগুলোর বাইরে কোনো রচনা আসে না। ঠিক আছে, ওগুলাই আসে। সো ওই যে 6-7টা-8টা রচনা থাকে, ওগুলো কী করবো, একটা নোট ডাউন করা ট্রাই করবো। অ্যান্ড নোট ডাউন করে রচনার ভিতরে কী আছে এগুলো এত ডিটেলসে পড়ার দরকার নেই। ঠিক আছে, মানে একটু আইডিয়া নিয়ে যাবা, বাট পয়েন্টগুলো যেটা বললাম 15+ পয়েন্ট দেওয়ার ট্রাই করবা। এই পয়েন্টগুলো মুখস্থ রাখার ট্রাই করবা। ঠিক আছে, অ্যান্ড প্রত্যেকটা রচনার ক্ষেত্রে যদি তুমি 4টা বা 3টা-4টা করে যদি উক্তি বা কবিতা অ্যাড করে দিতে পারো, এটা খুবই স্ট্যান্ডার্ড হয়। ঠিক আছে, অনেক বেশি মার্ক পাওয়া সম্ভব। তো এই ছিল বাংলা সেকেন্ড পেপার নিয়ে আলোচনা। ঠিক আছে, এরপর আমরা ইংলিশ নিয়ে আসবো। সো আমি ইংলিশে একদমই ভালো না, আমি ইংলিশতে খুব বেশি কথা বলবো না। ঠিক আছে, আমি জাস্ট বলবো যে রাইটিং পার্ট যেটা আছে না, এটাতে অনেক ফোকাস রাখবা। হ্যাঁ, অনেকেই গ্রামারের সমস্যা আছে, বা যে যে এমসিকিউ টাইপের জিনিস আসে, কোশ্চেন অ্যান্সার আসে, ওগুলোতে অনেকে দুর্বল। আমি নিজে দুর্বল ছিলাম ওগুলোতে। ঠিক আছে, বাট রাইটিং পার্ট যেটা আছে ওইটা আমি সবসময় পড়তাম, কারণ আমি রাইটিং পার্টগুলোতে হিউজ মার্ক। হ্যাঁ, রাইটিং পার্টগুলোতে তোমরা ফোকাস রাখবা অ্যান্ড লিখে লিখে প্র্যাকটিস করে যাওয়া। ঠিক আছে, সেকেন্ড পেপারের ক্ষেত্রে গ্রামার পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেকেন্ড পার্টে দেখবো তোমরা 10-10-এ যেগুলো পড়ে আসছো না এসএসসি লেভেলে, ওগুলা থেকে কোশ্চেন আসে। সো গ্রামার পার্টটা একটু পড়ার ট্রাই করবা। ঠিক আছে, যতটুকু পারা যায়। ফার্স্ট পেপারের ক্ষেত্রে ফ্লো চার্ট, দেন সামারি অ্যান্ড গ্রাফ চার্ট, এগুলো সহজ। এগুলো মনে করলে একটা ফর্মেট আকারে পড়ে রাখলেই মানে পারা যায়। সো এগুলোতে যেন কোনো মার্ক কাটা না যায়। আর সেকেন্ড পেপারে কমপ্লিটিং সেন্টেন্স, এটা ইজি আছে। মডিফায়ার একটা নিয়ম অনুসারে আগায়। ঠিক আছে, এটা প্র্যাকটিস করলেই পারা যায়। রাইট ফর্ম অফ ভার্বস, এগুলো মোটামুটি সহজ বলা যায়। ঠিক আছে, এগুলোর থেকে মানে খুব জটিল আসে না, অ্যান্ড তোমরা রেগুলার একটু প্র্যাকটিস করলেই পেরে যাবা। সো এরপরে আমি বলবো ইংলিশ যেটা আছে না, এটা তোমরা মানে বেশিরভাগ স্টুডেন্টই আর কি খুব বেশি পড়ো না। ঠিক আছে, তোমার পরীক্ষার আগের দিকে ট্রাই করো। সো এখন যেহেতু পরীক্ষা এসে পড়ছে, যদি তোমার পরীক্ষায় 1 মাস সময় থাকে, সো পরীক্ষার আগের 1 মাসটা বলবো একটু সময় বের করে, অ্যাটলিস্ট 1 ঘন্টা সময় বের করে ইংলিশটা একটু মানে পড়ার। কারণ কি, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যদি রাখতে চাও তাহলে ইংলিশে A+ রাখলে খুবই ভালো হয়। ঠিক আছে, আর যদি A+ নাও রাখতে চাও, 4 পয়েন্টটা যেন থাকে, 4-এর নিচে যেন কোনোভাবেই না নামে। ঠিক আছে, 4-এর নিচে নামলে কিন্তু ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে পরীক্ষা দেওয়া আমি বলবো যে মোটামুটি অসম্ভবই। ঠিক আছে, আমি জানি না তাদের ক্রাইটেরিয়া কী থাকে, অনেক সময় চেঞ্জ হতে পারে, বাট বর্তমান সময়ের হিসেবে 4-এর নিচে গেলে আসলে অনেক ভার্সিটিতে পরীক্ষা দেওয়া যায় না ইংলিশের ক্ষেত্রে। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিংয়ের কথা বললাম। ঠিক আছে, সো ইংলিশে A+ রাখার ট্রাই করবো, অবশ্যই তোমাদের প্রত্যাশা ওইটাই থাকবে। বাট খুব খারাপ হলেও A+-এর নিচে 4 পয়েন্টের নিচে যেন না যায়। ঠিক আছে, এটা খেয়াল রাখবা। ওকে, এরপর আসবো আমরা
গ্রুপ সাবজেক্ট অর্থাৎ সায়েন্সের যে সাবজেক্টগুলো সেখানে। সো ফার্স্টে আমি ফিজিক্স নিয়ে কথা বলবো। ফিজিক্সের যদি বলি ভেক্টর, এটা তোমরা অনেক পড়ছো, প্রত্যেকটা কলেজের ফার্স্ট অধ্যায় হিসেবে ভেক্টর পড়ানো হয়। তোমরা কোচিংয়ে পড়ো, সেখানেও ভেক্টর পড়ানো হয়। নিউটনিয়ান বলবিদ্যা, বোর্ড এক্সামে নিউটনিয়ান বলবিদ্যা কিচ্ছুই না, জাস্ট ওই কিছু অঙ্ক আছে, ওগুলো করলেই বোর্ড এক্সাম কভার। গ্র্যাভিটি, এই অধ্যায়ে বোর্ড এক্সামে কিছু কিছু বোর্ডে খুব কঠিন দেয়, বাট বেশিরভাগ বোর্ডে মানে খুব নর্মাল টাইপের কোশ্চেনই করে, ঠিক আছে। এরপরে আইডিয়াল গ্যাস, এটা আর কি সব থেকে স্টুডেন্টের সব থেকে পছন্দের একটা সাবজেক্ট চ্যাপ্টার, ঠিক আছে। এরপরে গাঠনিক ধর্ম, এটা খুবই সোজা অ্যান্ড ছোটো, এখানে সূত্রগুলো দিয়েই মানে কভার করা যায়। সেকেন্ড পেপারের ক্ষেত্রে আসবো আধুনিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার, সেমিকন্ডাক্টর অ্যান্ড অপটিক্স। আমি আগের 3টা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, বাদ দিয়ে দিলাম বলতে আমি বাদ দিচ্ছি না, আসলে বোঝাচ্ছি কি, এগুলো হচ্ছে তুলনামূলক সহজ, তুলনামূলক সহজ বলবো না, অন্যগুলোর থেকে তুলনামূলক সহজ, ঠিক আছে। এরপরে তোমাদের চলতরিৎ আছে, চলতরিৎ থেকে দেখবা কি খুব বেশি যে কঠিন প্রশ্ন আসে তা না, রেগুলারলি তোমরা প্র্যাকটিস যেগুলো করো না, এগুলো থেকে চলতরিতে কোশ্চেন আসে। সো যদি পারো চলতরিৎ থেকে কিন্তু মাস্ট অ্যান্সার করবা, ঠিক আছে, কারণ এখানে নাম্বার কাটার কোনো অপশন নাই। এরপরেও থার্মোডাইনামিক্স আছে, থার্মো থেকে আসলে অনেক সময় একটু প্যাচিয়ে দিতে পারে। তারপরে তোমার স্থির তড়িৎ আছে, এগুলো থেকেও সেকেন্ড পেপারে মোটামুটি সহজ কোশ্চেন আসে, ঠিক আছে। তো কোন ধরনের কোশ্চেন আসে সেগুলো নিয়ে তো আর আমি ভিডিও বানাচ্ছি না, ঠিক আছে, কারণ এখন এইচএসসি পরীক্ষার খুব কাছাকাছি আসো, বা তোমাদেরকে যদি কলেজ পরীক্ষা থাকে সেগুলো খুব কাছাকাছি যদি থাকো তোমরা, তাহলে এগুলো নিয়ে আসলে এখন ডিটেলসে পড়ার কিছু নাই, যা পড়ছো ওগুলোকে রিভিশন করার টাইম এখন, ঠিক আছে। সো এই অধ্যায়গুলো, ঠিক আছে, তোমার মনে করলে অনেক সহজ কোশ্চেন আসে, সো এই অধ্যায়গুলো যেন মিস না যায়, ঠিক আছে। এখন আমি কথা বলবো লেখার নিয়ম কী। ওকে, সো ডিরেক্ট অ্যান্সার কি, ক নাম্বারে ডিরেক্ট অ্যান্সার বলতে কি, ক নাম্বারে তোমার সাধারণত সংজ্ঞাগুলো চাই, তো সংজ্ঞাগুলো নিয়ে তোমাদের এত প্যাচ করার কিছু নেই, এক লাইনে অ্যান্সার করে দিবা, ঠিক আছে। এরপরে খ নাম্বার যেটা আছে, এখানেও 2টা পার্ট করবা। খ নাম্বারে দেখো বলতে পারে যে হ্যাঁ একটা কিছু নিয়ে বলতে পারে, ওখানে কী করবা, ফার্স্টে এক লাইনে একটা অ্যান্সার করবা, এরপরে গ্যাপ দিয়ে সেকেন্ড একটা লাইন তুলে দেবা। যেমন পড়তে পারে যে এই বলটা কেন অসংরক্ষণশীল বল, এই বলটা কেন সংরক্ষণশীল বল, এটা কেন প্রত্যাগামী, এটা কেন অপ্রত্যাগামী। তো যদি বলে এটা কেন অপ্রত্যাগামী, সো ফার্স্টে কী করবা, প্রথম লাইনে যেখানে অপ্রত্যাগামীর একটা সংজ্ঞা দিয়ে দিবা, এরপরে ওইটা অপ্রত্যাগামী কেন সেটা নিয়ে তোমরা কারণটা লিখবা। এরপরে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে চিত্র ইউজ করার ট্রাই করবা। যেহেতু তোমাদের 5টা অ্যান্সার করতে হয়, সো সময় নিয়ে কোনো প্যারা নেই। ফিজিক্সের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আধা ঘন্টা একদম পড়ে আছে, বসে থাকতে হয় আধা ঘন্টা, ঠিক আছে। সো চিত্র আঁকার ট্রাই করবা যেখানে চিত্র আঁকা যায়। এরপরেও চিত্র আঁকা যাবে না সেখানে ম্যাথ টাইপের কিছু ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করবা। আর তারপরে যদি না যায় সেখানে সূত্র ইউজ করা ট্রাই করবা। এখন সূত্র কী, হ্যাঁ সূত্র কীভাবে ইউজ করবা, ধরো বল সম্পর্কে বলছে, একটা বল টাইপের কোশ্চেন আসছে, তোমরা F=ma জানো, এই সূত্রটাকে নিয়ে একটু ব্যাখ্যা করার ট্রাই করবা। এরপরে চিত্রগুলো কি, ধরো যে বলছে তোমাদের স্প্রিংয়ের ওপর বল প্রয়োগ করা হলে কাজ কেন ঋণাত্মক হয়, তো তোমরা কী করবা, একটা স্প্রিং আঁকে দেওয়ার ট্রাই করবা, যে এদিকে বল প্রয়োগ করলাম কিন্তু স্মরণ ঘটলো অন্যদিকে, আবার কি সংকুচিত হওয়ার পরে বলের দিক আর স্মরণের দিক একদিকে হয়ে গেল, তাই স্প্রিংয়ের বল হচ্ছে মানে প্রথমটা ঋণাত্মক অ্যান্ড পরেরটা কি ধনাত্মক হয়ে গেল, ঠিক আছে। এভাবে চিত্র দেওয়ার ট্রাই করবা, যে ম্যাথটা বলবে সেই আকারে চিত্র দেওয়ার ট্রাই করবা। চিত্র যদি না দেওয়া যায় ম্যাথ টাইপের কিছু টার্ম ইউজ করবা কিংবা সূত্র ইউজ করবা, তাহলে কি 2-2 দিতে বাধ্য স্যার, ঠিক আছে। এরপরে গ, এটা তো খুবই ম্যাথমেটিক্যাল, এখানে তো কোনো নাম্বার কাটার জায়গা নেই, সো ম্যাথ ভেবেচিন্তে কারেক্টলি করবা, ঠিক আছে। আমি বলবো যে ম্যাথের মধ্যে কাটাছেঁড়া না করলেই ভালো, অ্যান্ড কাটাছেঁড়া হয়ে গেলে তার কিছু করার নাই, এক দাগ দিয়ে কাটবা, খুব একটা ঘষাঘষি করবা না, ঠিক আছে। অ্যান্ড 2টা অ্যান্সারের মাঝখানে অবশ্যই গ্যাপ দিবা। এটা বলতে আমি কী বুঝাইছি, যে ধরো এখানে গ লিখছো অ্যান্ড গ এখানে শেষ হয়েছে, এরপর একটু গ্যাপ দিয়ে বড় গ লিখবা, ঠিক আছে। পারলে অন্য পেজ ইউজ করবা, পেজ নিয়ে তো আর প্যারা নেই। এটা কেন বলি, কারণ অনেক সময় মানে চাপাচাপি করে লিখতে গেলে হ্যাঁ টিচাররা মানে কোশ্চেন একটা কম দেখে ফেলে,
তখন দেখা যায় যে তোমার 4 মার্কটাই লস হয়ে গেল। সো এরকম যাতে না হয়, ঠিক আছে। এরপরে আমি কেমিস্ট্রিতে আসবো, ঠিক আছে। কেমিস্ট্রি ক্ষেত্রে গুণগত রসায়ন যেটা আছে অ্যান্ড রাসায়নিক পরিবর্তন, অ্যান্ড ফার্স্ট পেপারে যে চ্যাপ্টার 5 আমি নামটা ভুলে গেছি, পরিবেশ রসায়ন, তড়িৎ রসায়ন, এগুলা একদমই সহজ অ্যান্ড খুবই সহজ কোশ্চেন হয়। গুণগত রসায়নের ক্ষেত্রে তোমরা মানে বোর্ড কোশ্চেনগুলো দেখলেই দেখবা যে এখানে কোনো প্যাচের কিছুই নাই, ঠিক আছে। রাসায়নিক পরিবর্তন থেকে থিওরিটিক্যাল কোশ্চেন অনেক আসে, ঠিক আছে। যেমন পিএইচ মিটারে যেটা আছে, বাফার দ্রবণের যেটা আছে, ওই টাইপের কিছু মানে কথাওয়ালা কোশ্চেন আসতে পারে, এগুলো একটু আয়ত্তে রাখবা। এই চ্যাপ্টার 5-এ লিখবা 2টা না 3টা প্রশ্ন আছে বা 2টা প্রশ্ন আছে, ওই 2টা প্রশ্ন ঘুরে ফিরে আসে, ঠিক আছে। এর বাইরে আর শেখার কোনো দরকারই নেই। তো ট্রাই করবা এই চ্যাপ্টারটা স্কিপ করার, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করলে নাম্বার অনেকটা কমে আসতে পারে। যদি খুবই বিপদে পড়ো তার জন্য এই অধ্যায়টা। এরপরে পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়নে তোমরা যে বেসিক সূত্রগুলো আছে না, ওগুলো থেকে কোশ্চেন আসে, এগুলো তোমরা দেখছো আশা করি টেস্ট পেপারগুলোতে। অ্যান্ড লাস্টে তড়িৎ রসায়ন। হ্যাঁ, তড়িৎ রসায়ন থেকে মানে সূত্র টাইপেরই, ঠিক আছে। ফ্যারাডের যে সূত্র, হ্যাঁ, ওগুলো থেকেই। তারপরে হচ্ছে তোমাদের নার্সের সমীকরণ, ওই দুইটা থেকেই আর কি বেশিরভাগ কোশ্চেন আসে। এখানে আর কি প্যাচ মারার কিছু নাই। ওকে, কেমিস্ট্রির ক্ষেত্রে সবথেকে ভয়ঙ্কর যে জিনিস সেটা হচ্ছে অর্গানিক। সো অর্গানিকের ক্ষেত্রে মানে আমার ক্ষেত্রে বলবো যে আমি অর্গানিক অনেক পড়ছি, ঠিক আছে, বাট মনে রাখা অনেক বেশি কষ্ট হয়েছে। তখন আমি কী করতাম, এই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা ট্রাই করতাম, অ্যান্ড অ্যানালাইসিস করে দেখতাম কি মানে বোর্ডের ক্ষেত্রে বলবো, ঠিক আছে। আজকের ভিডিওটা বোর্ড নিয়ে কথা বলতেছি। সো বোর্ডে অর্গানিক থেকে খুব বেশি যে পেঁচানো টপিক আসে তা না, হ্যাঁ, ইম্পর্টেন্ট কিছু টপিক আছে, ঠিক আছে। আমি এখন মানে ডিটেলে পড়তে পারতেছি না কোনগুলো টপিক। হ্যাঁ, যেমন ওই যে তোমার সংযোজন বিক্রিয়াগুলো আছে, তারপরে বিভিন্ন যে মেকানিজমগুলো আছে, মেকানিজমগুলো কিন্তু খুব আসে, ঠিক আছে। নাইট্রেশন, সালফোনেশন, এই টাইপের কোশ্চেনগুলো যেগুলো আছে না, এগুলো খুব ইম্পর্টেন্ট। টেস্ট পেপারে দেখবে যে অনেকবার আসছে এগুলো। সো এগুলো যদি মানে ভালো মতো পড়ে যাও না, এর বাইরে আসলে আসবে না, এগুলো থেকেই আসবে। কারণ টিচাররা তো নতুন একটা কিছু দিয়ে দিতে পারবে না, মানে পোলাপান যেগুলো পড়ছে সেগুলোর মধ্যেই তারা ট্রাই করবে। সো অর্গানিক অনেকে স্কিপ করো, আসলে স্কিপ করা উচিত না, অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে যাওয়া উচিত, ঠিক আছে। আর যাদের মানে ভালো করে পড়া আছে তারা তো খুবই ভালো, তারা একটু ভালো করে রিভাইজ করে যাবা অ্যান্ড টেস্ট পেপারটা একদম খেয়ে ফেলবা, ঠিক আছে। এর বাইরে কিচ্ছু আসার কোনো সম্ভাবনাই নেই। আর যদি আসে তুমিও পারবে না, কেউই পারবে না, তখন অর্গানিক স্কিপ করার একটা সুযোগ থাকবে। কারণ অর্গানিক থেকে মানে আমার মনে হয় তিনটার মতো কোশ্চেন আসে না, হ্যাঁ, একটু বেশি আসে, ঠিক আছে। এরপরে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এই অধ্যায়টা খুবই বাজে, ঠিক আছে। এই অধ্যায়টা খুবই বাজে, বেশি একটা বড় চ্যাপ্টার, অর্গানিক থেকে বড় না, বাট একটু বড় চ্যাপ্টার। এন্ড এই চ্যাপ্টারে মানে কোনো আগামাথা নেই, এই কোথায় গিয়ে শেষ হচ্ছে, কোথায় গিয়ে শুরু হচ্ছে কিছুই জানা যায় না। বাট যেটা আছে সেখানে কয়েকটা কোশ্চেন আছে, সে কয়েকটা কোশ্চেন পড়লেই ডান, ঠিক আছে। যেমন আমাদের সময় কলেজ পরীক্ষাতে শিক্ষা পরীক্ষায় কেন যে কারো এসিএল ব্যবহার করা হয়, এই প্রশ্নটা মনে করলা যে আমি যতবার পরীক্ষায় দিয়েছি ততবারই পাইছি। সো এই টাইপের অনেকগুলো কোশ্চেন আছে, ওইগুলো টেস্ট পেপার থেকে পড়ে নিলেই মানে এগুলো থেকেই আসে, ঠিক আছে। শঙ্করায়ন যে পার্টটা আছে, হ্যাঁ, এই অধ্যায়ে শঙ্করায়ন যে পার্টটা আছে, শঙ্করায়ন এটা কিন্তু একটা হট টপিক, ঠিক আছে। এটা থেকে মাস্ট বি কোশ্চেন আসবেই এটা থেকে। সো এই পার্টগুলো যদি পড়ে ফেলো, হ্যাঁ, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপরে পরিমাণগত রসায়ন, এটা অনেকের কাছে সহজ, অনেকের কাছে কঠিন, বাট এটা থেকে যদি সহজ এসে পড়ে একদম মিস দিও না, ঠিক আছে। কারণ এইটা মানে ম্যাথমেটিক্যাল, এখানে একটা মার্কও কাটার কোনো সুযোগ নেই। কেমিস্ট্রি মোটামুটি তোমার যে আমি যেটা বলছি যে থিওরি টাইপ কোশ্চেন আর ম্যাথ টাইপ কোশ্চেন দুই রকমই থাকে। ফর বেটার মার্ক ট্রাই টু অ্যান্সার ম্যাথ টাইপ কোশ্চেন, যেমন এই যে পরিমাণগত, তড়িৎ রসায়ন, গুণগত রসায়ন কিংবা পরিবেশ রসায়ন, যেখানে ম্যাথমেটিক্যাল টার্ম আছে, ম্যাথমেটিক্যাল মানে কোশ্চেনগুলো আছে, সেগুলো অ্যান্সার করো। ম্যাথমেটিক্যাল অ্যান্সার কোশ্চেন যদি 5টা কারেক্টলি অ্যান্সার করো, এখানে 50ই পাওয়া সম্ভব। অ্যান্ড কেমিস্ট্রিতে 50 পাওয়া মানে অনেক কিছু, ঠিক আছে, অনেক বড় কিছু। সো আশা করছি কেমিস্ট্রি নিয়ে তোমরা বুঝতে পারছো। অ্যান্ড লেখার ক্ষেত্রে সেম থাকবে, খ নাম্বার কীভাবে, অ্যান্ড ছোটো ঘ এবং বড় ঘ নাম্বার একটু গ্যাপ দিয়ে লেখা ট্রাই করবা। অ্যান্ড কেমিস্ট্রির ক্ষেত্রে ওই রকম প্যারা করার দরকার নেই, ঘ নাম্বারে 3 প্যারা, বড় ঘ নাম্বারে 4 প্যারা, এরকম করার দরকার নেই। জাস্ট অ্যাকচুয়াল যে অ্যান্সারটা না, ওইটা একটু ডিটেলসে লিখবা। অ্যান্ড কেমিস্ট্রিতে কোনো বানিয়ে লেখা লিখো না, ঠিক আছে, এটা খুবই বাজে হয়, ঠিক আছে। বাংলাতে বানিয়ে লিখতে পারো, কেমিস্ট্রিতে লিখো না।
ওকে, এরপরে মাইটি ম্যাথ। ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রে ম্যাট্রিক্স অধ্যায় যেটা আছে এটা সবার প্রিয় অধ্যায়। ঠিক আছে, এটাকে অনেকে সেভিয়র বলা হয়। এরপরে স্ট্রেট লাইন, এই অধ্যায়টাও অনেক সোজা। সার্কেল, ফার্স্ট পেপারের ক্ষেত্রে এই 3টা চ্যাপ্টার বলতে পারো যে সবাই পারে। ঠিক আছে, মানে একদমই যে সহজ সহজ কোশ্চেন যেগুলো আছে এগুলো এই 3টা চ্যাপ্টারে থাকে। হ্যাঁ, সার্কেলের ক্ষেত্রে অনেকের একটু সমস্যা আমি শুনছি। ঠিক আছে, আমাদের সময়ও সার্কেলে মানে কিছু কিছু ম্যাথ একটু ঝামেলা ছিল, বাট প্র্যাকটিস করলে সার্কেল আসলে কিচ্ছু না। অ্যাডমিশনে গিয়ে দেখবে যে সার্কেল অনেক সোজা, অনেক সোজা। ঠিক আছে, এরপর সেকেন্ড পেপারের ক্ষেত্রে জটিল সংখ্যা। জটিল সংখ্যা মানে অনেকেই আমি দেখছি যে জটিল সংখ্যা মানে অনেক জটিল, এখানে অনেক প্রবলেম, জানি না কেন, বাট জটিল সংখ্যা থেকে লাস্টে যে 5টা না 6টা অঙ্ক আছে ওইটাই হচ্ছে জটিল সংখ্যার মেন অঙ্ক। ওই 5টা 6টা অঙ্ক পারলে জটিল সংখ্যা আসলে কিচ্ছুই না। ওই 5টা 6টা অঙ্ক থেকে জটিল সংখ্যার কোশ্চেন আসে। এরপরে কোনিক্স। কোনিক্স একটা বিশাল বড় চ্যাপ্টার, বাট আমি বলবো যে ম্যাথের বড় চ্যাপ্টারগুলোর মধ্যে সবথেকে ইজি কোনো চ্যাপ্টার যদি হয়ে থাকে সেটা হচ্ছে কোনিক্স। অ্যাডমিশনে যাও, যদি গিয়ে বলো যে কোনিক্সের সমস্যা, এটা মানে কেউ বিশ্বাস করবে না। কোনিক্স হচ্ছে সবথেকে সহজ। জাস্ট প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস এগুলোর সূত্র একদম টুটস্থ থাকতে হবে, অ্যান্ড ক্যালকুলেশন মিস্টেক না করলে কোনিক্সে একদম ফুল মার্ক পাওয়া সম্ভব। ঠিক আছে, এরপরে বহুপদী বা পলিনোমিয়ালও ইজি, বাট এখানেও কঠিন কোশ্চেন হইতে পারে। বোর্ডেও মাঝে মধ্যে তোমার মানে একটু মানে বড় টাইপের কোশ্চেন দেওয়া দেয়। ঠিক আছে, বাট নর্মালি এটা ইজি। ঠিক আছে, আর এই চ্যাপ্টারগুলো থেকে সহজ কোশ্চেন আসে। এরপরে অনেস্টলি ক্যালকুলাস কঠিন। ঠিক আছে, বাট ডিফারেন্সিয়েশন যা আসে ওসব পারা যায়। অনেকেরই ক্যালকুলাস কঠিন লাগে, ক্যালকুলাসের নাম শুনলেই একদম মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, বাট ক্যালকুলাস যাতে কঠিন লাগে তারা এটা স্বীকার করবা যে ডিফারেন্সিয়েশন তোমরা পারো। ঠিক আছে, ডিফারেন্সিয়েশনে বইয়ের ম্যাথ অনেক অনেক, অ্যান্ড আমি আশা করবো যে তোমরা কোর্সও অনেক, বাট ইন্টিগ্রেশনের থেকে ডিফারেন্সিয়েশন অনেক সোজা। ঠিক আছে, এটা তোমরা রিলেট করতে পারবা। আসলে ডিফারেন্সিয়েশনে যে নিয়ম অনুসারে জাস্ট আগালেই অ্যান্সারগুলো মিলে যায়। ঠিক আছে, প্রমাণ টাইপের যে ম্যাথগুলো আছে ডিফারেন্সিয়েশনে ওগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো টেস্ট পেপার দেখে সলভ করে নিবা। অ্যান্ড ম্যাথের ক্ষেত্রে বলবো শুধুমাত্র টেস্ট পেপারের ওপর নির্ভর থাইকো না। ঠিক আছে, যদি তোমার প্রিপারেশন খুবই খারাপ হয়ে থাকে, হ্যাঁ যদি খুবই খারাপ হয়ে থাকে তাহলে টেস্ট পেপারের ম্যাথগুলো করে যেও। বাট তোমরা যদি মিডিয়াম টাইপে থাকো অ্যান্ড যদি খুব ভালো প্রিপারেশন যারা আছে অ্যান্ড মিডিয়াম টাইপের প্রিপারেশন যারা আছে তারা বইয়ের ম্যাথগুলো করে ফেলবা। ঠিক আছে, বইয়ের ম্যাথ A to Z তো একবার কোর্সই আশা করতেছি। হ্যাঁ, বাট কিছু অঙ্ক দাগিয়ে রাখছো অ্যান্ড কিছু অঙ্ক অনেকবার আসছে বোর্ডগুলোতে, এই ম্যাথগুলো হাতে করে যাবা, দেখে না, হাতে করে যাবা। ঠিক আছে, অ্যান্ড আমি যদি বলি যে বইয়ের ম্যাথগুলো যদি সবগুলো আয়ত্ত থাকে টেস্ট পেপার আর করার কোনো দরকারই নেই, কারণ ম্যাথের ক্ষেত্রে বইয়ের ম্যাথই হচ্ছে টেস্ট পেপারে উঠানো হয়েছে। ঠিক আছে, টেস্ট পেপার আর না দেখলেও চলবে, বইয়ের ম্যাথগুলো পারলেই ইটস মোর দ্যান এনাফ। এরপরে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা মেন বইয়ের ম্যাথ থেকে আসে। স্থিতিবিদ্যা গতিবিদ্যা মেন বইয়ের বাইরে আসলে কিচ্ছু নাই। হ্যাঁ, এখানে আসলে সৃজনশীল যেটা আছে ওখানে আর আসলে বইয়ের ম্যাথগুলাই দেওয়া। ঠিক আছে, হ্যাঁ, আর হচ্ছে এক্সাম্পল যেটা আছে না, এখানকার এক্সাম্পল যা আছে না ওই এক্সাম্পলগুলো একটু খেয়াল রাখবা। ঠিক আছে, দেখবা যে গতিবিদ্যায় অনেক বড় বড় প্রমাণ থাকে, ওগুলো কিন্তু আসে। স্থিতিবিদ্যায় তো পুরোটাই আমার প্রমাণ বেস্ট। হ্যাঁ, 8.3 আছে যেটা, ওইটাই মানে একটু ম্যাথমেটিক্যাল আছে। হ্যাঁ, কিন্তু বাকি কিন্তু সবগুলোই প্রমাণ বেস্ট। সো এই চ্যাপ্টারগুলো লাস্টে পড়ানো হয়তো, সো অনেকে এই চ্যাপ্টারগুলোতে গ্যাপ থেকে যায়। ঠিক আছে, বাট তোমরা যদি এগুলো আগে পড়ে থাকো সো একটু দেখার ট্রাই করবা, অ্যান্ড এগুলো থেকে মানে খুব বেশি কঠিন প্রশ্ন হওয়ার কোনো চান্স নেই। যেমন স্থিতিবিদ্যা তো সহজ, গতিবিদ্যা তো তোমার ফিজিক্সের কনসেপ্ট দিয়ে করা যায়। হ্যাঁ, সো এক একজনের কাছে স্থিতিবিদ্যা, এক একজনের কাছে গতিবিদ্যা ভালো লাগে। তো খুবই যদি না পারো, খুবই যদি প্রেশার লাগে, সো এই দুটার মধ্যে একটা পড়ে যাও। ঠিক আছে, এই দুটা অধ্যায়ের একটা থেকে কোশ্চেন আসবেই, মাস্ট আসতেই হবে। ঠিক আছে, সো এরপরে লিখছি যেটা, সেটা হচ্ছে ম্যাথ খাতা ক্লিন রাখার ট্রাই করবা। হ্যাঁ, এটা কেন বললাম, আমার আব্বু হচ্ছে টিচার। হ্যাঁ, সো আমি বোর্ডের ম্যাথ খাতাগুলো দেখছি। ঠিক আছে, মানে খাতাগুলো আর কি লেখা দেখছি ভিতরে। সো টিচাররা অনেক ক্ষেত্রে
মানে একটু কাটা ছেঁড়া কিংবা খিচিয়ে মানে ঝেবি করে লেখার কারণে অনেক সময় মার্ক একটু কম দিয়ে দেয়। আমি জানি না কেন, মানে ম্যাথে আসলে মার্ক কাটার কোনো নিয়ম নাই আসলে অ্যান্সার মিললে। বাট আমি বলবো যে একদম সেফ থাকার জন্য একটু ফাঁকা করে লিখবা অ্যান্ড ক্লিন রাখার ট্রাই করবো। ম্যাথ পরীক্ষায় হিউজ টাইম থাকে, হিউজ টাইমে তোমরা হিউজ পরিমাণ অ্যান্সার করতে হয় না, মাত্র 5টা অ্যান্সার করতে হয়। সো একটু গ্যাপ দিয়ে সুন্দর করে লিখবা। এরপর ট্রাইকোনোমেট্রি, মাইটি ট্রাইকোনোমেট্রি, এইটা একটা বাজে চ্যাপ্টার। আমি নিজেও স্বীকার করি এটা একটা বাজে চ্যাপ্টার, কারণ এটাই আমি অনেক দুর্বল ছিলাম, ঠিক আছে। সো যারা ভালো পারো তারা জাস্ট প্র্যাকটিস করবা বেশি বেশি, আর কিচ্ছুই না। ট্রিকোনোমেট্রি জাস্ট প্র্যাকটিস। খুব ভালো হয় যদি খুব ইম্পর্টেন্ট ম্যাথগুলো তুমি মুখস্থ করে ফেলতে পারো প্র্যাকটিস করতে করতে। আর যারা পারো না, আমি বলবো যে যতটুকু পারছো যতটুকু করছো, হ্যাঁ ওইটাই প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। এখানে আসলে তোমার কমন ফেলানো আসলে কঠিন, ঠিক আছে। বাট বোর্ড এক্সামে আসলে টেস্ট পেপারে সলভ করে যাওয়ার বাইরে আর কিছু করার নাই তোমার। হ্যাঁ, বোর্ড এক্সামের যে কোশ্চেন যে আছে, বোর্ডের কোশ্চেন আর বইয়ের কিছু ম্যাথ, এগুলো আর সলভ করার পরে আর কিছু তোমার কাছে নাই, ঠিক আছে। এখানে যদি খুব বেশি জটিল করে ফেলে, এটা আসলে মেলানো মানে খুবই টাফ। হ্যাঁ, তো এখন পর্যন্ত আসলে ওই রকম কঠিন করে নাই, প্রমাণ টাইপের ওগুলাই ট্রিকোনোমেট্রিতে থাকে। সো খুব বেশি যেগুলো আসছে ওগুলো প্র্যাকটিস করে যাবা, ঠিক আছে। এখনও যদি তোমার কাছে খুব বেশি টাইম থাকে, হ্যাঁ, যারা ভিডিও দেখতেছো তার কাছে অনেক বেশি টাইম থাকে, সো প্রতিদিন একটু একটু করে ট্রাই করো। ট্রিকোনোমেট্রি পারবা আসলে, এটা একটু কঠিন চ্যাপ্টার, এটা আমিও মানি, বাট সম্ভব। ওকে, সো ম্যাথ নিয়ে কথাবার্তা এটাই হলো। লেখার নিয়ম হিসেবে তোমার ম্যাথের তো 3টা কোশ্চেন থাকে, 3টে কোশ্চেন অনেক ফাঁকা করে লেখার ট্রাই করবা। হ্যাঁ, ছোটো কোশ্চেন বড়ো কোশ্চেন সবগুলাই একটু সুন্দর করে লেখার ট্রাই করবা। সুন্দর করে লিখলে তোমার মানে টিচারদের নাম্বার কাটার আর কোনো সম্ভাবনা নেই। যদিও এখানে আসলেও অ্যান্সার মিলে গেলেই তোমার নাম্বার দেওয়ার কথা, বাট টিচারের মুড সম্পর্কে তো আর আমাদের ধারণা নেই। তো অনেস্টলি বলতে গেলে একটু সুন্দর করে অ্যান্ড ক্লারিকলি লিখতে পারলে এখানে ম্যাথে 100তে 100 পাওয়া যায়, অ্যান্ড ম্যাথে 100তে 100 হিউজ ফুলবান পাই, ঠিক আছে। এরপরে বায়োলজি, হ্যাঁ এটা আমি নিজেই পারি না, তোমাদের আসলে কি সাজেশন দিব আমি জানি না। আমাদের সময় বায়োলজি পরীক্ষা হয় নাই, খুবই বেঁচে গেছিলাম আমি। সো যারা এক্সপার্ট আছো, জাস্ট গো হেড অ্যান্ড বেস্ট অফ লাক। আমি তোমাদের নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না, ঠিক আছে। অ্যান্ড আমার মতো যারা পিছিয়ে আসো, হ্যাঁ আমার মতো যারা পিছিয়ে আসো, কলেজ এক্সামগুলোতে আমি কীভাবে সারভাইভ করেছি। সব টপিক লাগে না, বোটানি টাফ, জুলজি কিছুটা সহজ, খুবই সহজ না, কিছুটা সহজ। বাট বোটানি এটা মানে একদম মাথার উপর দিয়ে যায়। সো যাদের বায়োলজি মানে একদমই পারো না, এই যদি তোমার কাছে কম টাইম থেকে থাকে এখন, তাহলে আসলে নতুন করে পড়ার কিচ্ছু নাই। তবে তুমি যদি একটু আগে রাখতে চাও, হ্যাঁ, তাহলে ওই যে উপরে লেখা আছে সব টপিক লাগে না, কোন টপিক লাগে টেস্ট পেপারে আছে। হ্যাঁ, এরপরে তোমরা বিভিন্ন ইউটিউবে সার্চ করলে ভিডিওগুলো পেয়ে যাবা যে একটা চ্যাপ্টার থেকে কোন টপিক থেকে আসলে কোশ্চেন আছে। হ্যাঁ, এর বাইরে আসলে কোনো দিন জীবনে আমি দেখি নাই যে বায়োলজিতে নতুন কোনো টপিক থেকে কোশ্চেন আসে। টেস্ট পেপারগুলো খুলে দেখো, খুব রেয়ার, হ্যাঁ আছে 2-1টা, বাট খুব রেয়ার যে নতুন টপিক থেকে কোশ্চেন আসছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার আগে যেগুলো আছে ওগুলাই ঘুরে ফিরে দেয়, একটু ভাষা চেঞ্জ করে দেয়, একটু কিছু করে দেয়। হ্যাঁ, সো টেস্ট পেপারে যে টপিক আছে ওগুলো থেকেই কমন পাবা। যে চ্যাপ্টারগুলো সহজ সেগুলো অ্যান্সার করার ট্রাই করবা। অনেক কঠিন চ্যাপ্টার আছে, এই যেমন হচ্ছে তোমার জুলজিতে ঘাস ফড়িং পার্টটা আছে, ঘাস ফড়িং পার্টটা হয়তো অনেকেই পারো, আমি ঘাস ফড়িং পার্টটা মানে কিছু বুঝতাম না। হ্যাঁ, মুখস্থ করার ট্রাই করতাম, মুখস্থ মনে রাখতে পারতাম না। বাট আবার যদি তুমি হাইড্রাতে আসো বা রুই মাছও একটু কঠিন আছে, হাইড্রাতে আসো, হাইড্রা কিন্তু অনেক সহজ। এরপরে প্রথম অধ্যায় যেটা আছে এটা পুরাটা মানে একদম ঠাটা মুখস্থ। কিন্তু আবার যদি তুমি শ্বসনে যাও, শ্বসন চ্যাপ্টারটা কিন্তু সহজ। হ্যাঁ, তারপরে ভুটানির ক্ষেত্রে দেখবে যে লাস্ট চ্যাপ্টার যেটা আছে ওইটা মানে কয়েকটা প্রশ্ন পড়লেই হয়ে যায়। হ্যাঁ, ওই যে জিন না, ওই লাস্ট চ্যাপ্টার, ভুটানি লাস্ট চ্যাপ্টার কিছু একটা আছে ওইটা। আবার যদি তুমি উদ্ভিদ সাহিত্য পড়তে যাও, ওইটা কিন্তু তোমার মাথা নষ্ট হয়ে যাবে, ওখানে চিত্র আছে, কত কিছু আছে। সো তাও তোমরা মনে করলাম মিডিয়ামলি মোটামুটি যারা পড়ে ফেলছো, তারা যে টপিকগুলো বারবার আসছে না, যে টপিকগুলো টেস্ট পেপারে আসে ওইগুলোই পড়ো, ঠিক আছে। এর বাইরে নতুন কিছু মানে একদম লাইন টু লাইন মুখস্থ করা এটা সম্ভব না, এটা আসলে কঠিন। হ্যাঁ, এখন এই লাস্ট মুহূর্তে এসে তোমরা ওইগুলোই পড়ো, ওইগুলো থেকে কমন পাবা ইনশাল্লাহ, ঠিক আছে। সো বায়োলজি নিয়ে আসলে আমি খুব একটা পারি না, আমার আসলে জানানোর খুব একটা কিছু নাই। তোমরা যেখানেই পড়ছো, কোচিং হোক, অনলাইনে হোক, টিচারের কাছে হোক,
সো তারাই এখানে ভালো বলতে পারবে। বাট এক্সাম খাতায় চিত্র দিলে নাম্বার বেশি আসবে। হ্যাঁ, এটা একটা সত্য কথা। যেখানে চিত্র দেওয়ার সুযোগ আছে সেখানে চিত্রগুলো দিবা। হ্যাঁ, আর খুবই গুছিয়ে লিখলে মার্কগুলো আসে, ঠিক আছে? বায়োলজিতে ভুলেও বানিয়ে লিখো না, ভুলেও না। বানিয়ে লিখলে একটা প্রশ্ন যদি বানিয়ে লিখো তাহলে টিচারের আর কি মানে তোমার উপর এক্সপেকটেশনটাই কমে যাবে, ঠিক আছে? পরের অ্যান্সারগুলোতেও মানে না মার্ক কমে আসতে পারে। এখানে বানিয়ে একদমই লিখো না, যা জানো ওগুলাই জাস্ট একটু ভালোভাবে গুছিয়ে লিখে আসবা। অ্যান্ড চিত্র মাস্ট দেওয়া ট্রাই করবা, ঠিক আছে? সো বায়োলজি নিয়ে আমি খুব বেশি কথা বললাম না। ওকে, এরপরে তোমার আইসিটি। ওকে, এটা মোটামুটি আমি বলবো যে আমি ফার্স্ট ইয়ারের দিকে এটাতে দুর্বল ছিলাম। হ্যাঁ, কিন্তু এরপরে আইসিটিতে আমি মোটামুটি খুব ভালো করতে পারছি, ঠিক আছে? কীভাবে? তো ফার্স্টে যেটা বলছি দেখো, ট্রাই টু অ্যাভয়েড চ্যাপ্টার 1। ফার্স্ট চ্যাপ্টারটা অ্যাভয়েড করা ট্রাই করো। খুব বেশি যদি বিপদে না পড়ো ফার্স্ট চ্যাপ্টার থেকে একদমই অ্যান্সার করো না, ঠিক আছে? কারণ ফার্স্ট চ্যাপ্টারটা মানে একদমই ভাষাগত, অ্যান্ড এমনই ভাষাগত যে এখান থেকে ফুল মার্ক পাওয়া একদম ইম্পসিবল। এরপরে চ্যাপ্টার টুতেও অনেক সময় খুব বাজে ধরনের কোশ্চেন দেয়। অ্যান্ড আমাদের সময় মানে কী যেন কোশ্চেন দিছিল আমি জানি না, অনেকেই হয়তো পারছে, হ্যাঁ হয়তো পড়ে গেছে, বাট আমি ওগুলো জীবনেও পড়ি নাই, ঠিক আছে? মানে আমি ওগুলোর নামই শুনি নাই, এমন সব জিনিসগুলো আসছিলো আমাদের বেলায়, ঠিক আছে? সো তাও অনেক পোলাপানি পারছে, হয়তো তারা অনেক অন্য রাইটারের বইগুলো পড়ছে। সো আমি যে মেন ছোটো বইটা আছে না ওইটাই পড়তাম, ঠিক আছে? আমি আর নতুন রাইটারগুলোর পেজে মুজিবুর কিংবা মাহবুবুর রহমান স্যার ওই বইগুলো আমি পড়ি নাই, ঠিক আছে? সো আমার যে বোর্ড বই ছিল ওইটাই পড়ছি। সো বোর্ড বইয়ের মধ্যে আসলে খুব একটা কিছু নাই। হ্যাঁ, ওইটা পড়ে তোমরা কী করতে পারবা? সো ওই বই যদি যারা পড়ে আসো বা অন্য কোনো বই যারা পড়তেছো তারা যদি ট্রোপোলজি থেকে আসে সেগুলো অ্যান্সার করা ট্রাই করবা। এরপরে ল্যান ওয়ান প্যান এই টাইপের কিছু আছে, হ্যাঁ ওগুলো থেকে যদি কোশ্চেন আসে ওগুলো অ্যান্সার করবা। ওগুলো কিন্তু বইয়ে সুন্দর মতো সাজানো আছে, মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, এরপরে যে বিভিন্ন যে ওয়াইফাই, মাইক্রোওয়েভ, অপটিক্যাল ফাইবার এটা নিয়ে মানে অনেক কোশ্চেন আছে। সো এই টাইপের যে মুখস্থ যে জিনিসগুলো আছে না এগুলো দিবা। যেমন ট্রপোলজি এটা থেকে আসলে মাস্ট বি দিও, ঠিক আছে? মানে ট্রপোলজি থেকে মানে মার্ক দিতেই হবে তোমাকে একদম ফুল। সো এই টাইপের মুখস্থ যেগুলো আছে সেগুলো থেকে অ্যান্সার করো। আর যদি কমন না করে তাহলে এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করো না, যদি বিপদে না পড়ো। ওকে, চ্যাপ্টার 3, এখানে দেখো 3 স্টার দিচ্ছি কারণ চ্যাপ্টার থেকে মাস্ট বি অ্যান্সার করবা, এটা থেকে মাস্ট অ্যান্সার করবা, ঠিক আছে? চ্যাপ্টার 3 আশা করি সমস্যা কারো থাকার কথা না। হ্যাঁ, ঠিক আছে? এখানে 1s কমপ্লিমেন্ট অ্যান্ড 2s কমপ্লিমেন্ট যেটা আছে এটা থেকে তো প্রত্যেকবারই কোশ্চেন হয়, ইট মাস্ট বি হবেই সামনে, এটা তোমাদের করতে হবে। এরপরে নাম্বার চেঞ্জ বলতে আমি বুঝাইছি হচ্ছে তোমাদের ওই যে ডেসিমাল থেকে বাইনারি থেকে হেক্সাডেসিমাল এই টাইপের যে নাম্বার এক্সচেঞ্জ যেগুলো আছে এগুলো তোমরা মাস্ট বি শিখে ফেলবে। অ্যান্ড এগুলো থেকে কোশ্চেন অনেক আসে, মাস্ট বি আসবেই। সো এগুলো থেকে যেন একটাও ভুল না হয় সেক্ষেত্রে থেকে লক্ষ্য রাখবা। অ্যান্ড ক্যালকুলেটার হ্যাক যেটা আছে সেগুলো শিখে নিবা যাতে তোমার অ্যান্সার হয়েছে নাকি সেটা যেন চেক করে নিতে পারো। এরপরে গেট যে পার্টটা আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট। এর গেট পার্টটা যেটা আছে আর ডি মর্গানের পার্ট যেটা আছে এই দুটা একত্র হয়ে কোশ্চেনটা হয়, ঠিক আছে? যে ফাংশনটাকে সরলীকরণ ডি মর্গানের মাধ্যমে সরলীকরণ করতে হয়। সো এগুলো কিন্তু মাস্ট, এগুলো কিন্তু একদমই পড়তে হবে। অ্যান্ড এরপরে তোমার সরলীকরণের পর যে গেট আঁকানো, বিভিন্ন গেট, ন্যান্ড গেট, নর গেট, একটা গেট দিয়ে আরেকটা গেট বাস্তবায়ন, সার্বজনীন গেটের ব্যাখ্যা, সার্বজনীন গেটগুলো নিয়ে আলোচনা, এগুলা একদম মানে হট টপিক, এগুলা এই অধ্যায় থেকে পারতেই হবে তোমাকে, ঠিক আছে? এরপরে অ্যাডার আছে, ফুল অ্যাডার, হাফ অ্যাডার আছে। হ্যাঁ, এগুলা থেকে কোশ্চেন হয়, মাঝে মাঝেই হয়। সো ফুল অ্যাডার, হাফ অ্যাডার এই দুইটা পড়ে রাখলেই হয়ে যায়, ঠিক আছে? এরপরে এনকোডার, ডিকোডার আছে, ওগুলো থেকে আমি জানি না খুব বেশি প্রশ্ন হয় কি না, আমি আর কি দেখি নাই খুব বেশি কোশ্চেন হতে, ঠিক আছে? তাও তোমরা একটু দেখে রাখতে পারো। বাট এই যে 4-5টা টপিক আছে এগুলো থেকে অনেক কোশ্চেন হয়। অ্যান্ড এই অধ্যায় থেকে অনেক সহজ কোশ্চেন হয়, ঠিক আছে? এই অধ্যায়টা মোটামুটি সবাই পারে, ঠিক আছে? এরপরে চ্যাপ্টার 4 হিসেবে কী আছে? চ্যাপ্টার 4 হিসেবে HTML থাকে। HTML অনেকের কাছেই সোজা, অ্যান্ড বেশিরভাগ স্টুডেন্টের কাছে সোজা, জাস্ট নিয়মটা অ্যাপ্লাই করে। এখন আমি HTML নিয়ে খুব বেশি কথা বলতে পারবো না, কারণ HTML-এর মানে 4-5টা প্র্যাকটিস করলেই তোমাদের আয়ত্তে এসে যাবে। সো HTML থেকে হুবহু কমন পাওয়ার সম্ভাবনা একদমই কম, ঠিক আছে? যে বিভিন্ন বক্স আছে, তারপরে এই ছবিটাকে তোমার ওই ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, এই টাইপের কোশ্চেনগুলো দেখবা যে বোর্ডে আসছে। সো বোর্ডের মানে 3-4 বছরের বোর্ডের কোশ্চেন সলভ করলেই হয়ে যায়,
ঠিক আছে, ওগুলো থেকে কোয়েশ্চেন আসে, একটু ঘুরিয়ে আসে, বাট নিয়মটা জানা থাকলে যে কীভাবে শুরু করতে হয়, বডি দিতে হয়, তারপরে HTML দিয়ে শুরু করতে হয়, HTML দিয়ে শেষ করতে হয়, এগুলা ঠিক রাখলেই নাম্বার ওকে, ফুল মার্ক পাওয়া সম্ভব, একদম ফুল মার্ক। এরপরে লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। ঠিক আছে, এই চ্যাপ্টারটা স্টার দিয়ে দিলাম কেন, কারণ এটা থেকে একটা মার্কও কাটা যাবে না ইনশাল্লাহ। সো সি প্রোগ্রামের ক্ষেত্রে ওই লেভেলের কোনো কোয়েশ্চেন সলভ করতে হবে না। সুইচ আছে কিংবা বিভিন্ন ফাংশন আছে, এগুলা জীবনও লাগবে না, এগুলা ভুলেও পড়ো না। ঠিক আছে, কেউ যদি মানে প্যাশনেট থাকো, ঠিক আছে, প্রোগ্রামিং নিয়ে, তারা তো অবশ্যই শিখছো, বাট তুমি যদি জাস্ট এইচএসসির জন্য পড়তে চাও, এগুলা কিছু লাগবে না। জাস্ট লুপ আছে, বিভিন্ন সাম আছে, ডিগ্রিতে মানে তাপমাত্রার যে এক্সচেঞ্জ আছে, অ্যান্ড ধারা টাইপ যেগুলো আছে, হ্যাঁ, ধারা টাইপ যে 1 2 3 4 এরকম করতে করতে এন টাইপ পর্যন্ত গুণ বা এন টাইপ পর্যন্ত প্রিন্ট, এগুলা যেগুলো আছে না, এগুলা মানে অনেক আসে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো দেখবে যে বোর্ডে আসছে, সো এগুলা পড়ে ফেলবা অ্যান্ড এগুলাই অ্যান্সার করার ট্রাই করবা। ঠিক আছে, সো খুব কঠিন যেগুলো আছে, যেমন বললাম সুইচ থাকতে পারে, কিংবা দেখবা যে যশোর বোর্ড 23 মনে হয়, আমি শিওর না, ওইখানে মানে আসছিল একটা কঠিন কোয়েশ্চেন, সো ওগুলো দরকার নেই, ওগুলো খুব কঠিন। ঠিক আছে, হ্যাঁ, বা বিভিন্ন কলেজ কোশ্চেনগুলো যে আছে না, ওইখানে অনেক কঠিন কঠিন কোশ্চেন দেয়, এগুলো দরকার নেই। ঠিক আছে, সো এই ছিল আইসিটি নিয়ে আলোচনা। আইসিটির ক্ষেত্রেও তোমার লেখার জন্য তোমার ক খ গ ঘ যেগুলো আছে একটু গুছিয়ে লিখবা। হ্যাঁ, এখানেও বানিয়ে লেখার কোনো সুযোগ নাই। চ্যাপ্টার 2তে একটু বানিয়ে লেখা যেতে পারে, বাট বাকি চ্যাপ্টারগুলোতে বানিয়ে লেখার কোনো সুযোগ নাই। ওকে, এখন লাস্ট মুহূর্তে তোমাদের প্রিপারেশনটা কী হবে? ঠিক আছে, আমি আজকের ভিডিওতে আসলে তোমাদের কমন যেগুলো আছে কমনগুলো নিয়ে আলোচনা করি নাই। ঠিক আছে, এই ভিডিওটা একদমই তাদের জন্য যাদের খুব কাছাকাছি পরীক্ষা, 1 মাসের বেশি বা তারও কম সময় আছে তাদের জন্য। সো তারা এখন নতুন করে কিছু শিখবা এরকম আমি এক্সপেক্ট করতেছি না। তোমরা জাস্ট পরীক্ষার হলে কীভাবে অ্যাপ্লাই করবা, পরীক্ষার হলে কোনগুলো দিয়ে অ্যান্সার করলে খুব বেশি ভালো হয়, কীভাবে লিখলে খুব বেশি ভালো হয়, সেগুলো নিয়ে আমি জাস্ট আলোচনা করলাম। হ্যাঁ, কোন চ্যাপ্টার সহজ এটা তোমাদের ব্যাপার। ঠিক আছে, কোনগুলো অ্যান্সার করবা, কোন চ্যাপ্টারগুলো সহজ, কোন চ্যাপ্টার কঠিন, কোনটা আগে অ্যান্সার করবা, এটা তোমরা সারা বছর পড়ে আসছো, এটা তোমরা ডিসাইড করে ফেলছো আশা করি। ঠিক আছে, এখন লাস্ট মোমেন্টে তোমরা কী করতে পারো? লাস্ট মোমেন্টে টেস্ট পেপার সলভের কোনো বিকল্প নাই, এটা একদমই মাস্ট বি তোমাদের করতে হবে। অ্যান্ড এর বাইরে আসলে কিছু করার দরকার নেই। অনেকেই তোমরা মানে বিভিন্ন ভ্যারাইটিস ট্রাই করতেছো, হ্যাঁ করো, তোমাদের যদি টেস্ট পেপার খুব ভালো মতো সলভ হয়ে থাকে, খুবই কনফিডেন্ট হয়ে থাকো তোমরা, তাহলে এগুলো নিয়ে তোমরা আগাতে পারো। ঠিক আছে, বাট টেস্ট পেপার যাদের সলভ করা নাই এখনও খুব ভালো মতো, তারা আসলে টেস্ট পেপারের দিকেই মানে খুব ফোকাস দাও। ঠিক আছে, আমার ক্ষেত্রে আমি বলবো যে আমি প্রত্যেক পরীক্ষার আগে, আমাদের কলেজে যে পরীক্ষা থাকতো, হ্যাঁ, যে ইয়ারলি, হাফ ইয়ারলি, ফাইনাল যেগুলো আছে, তারপরে প্রি টেস্ট, এই প্রত্যেকটা পরীক্ষার আগে মানে আমি পুরা টেস্ট পেপারটা শেষ করে যাইতাম। ঠিক আছে, একদম মানে 23 বোর্ড থেকে 19 বোর্ড পর্যন্ত বা 18 বোর্ড পর্যন্ত পুরোটা সলভ করেছিলাম। তো আমার টেস্ট পেপার মনে করলাম তোমার 5-6 বার সলভ করা হয়ে গেছিলো। ঠিক আছে, সো টেস্ট পেপারটা এরকম 4-5 বার সলভ করে রাখা পারলে অনেক বেশি ভালো হয়। অ্যান্ড এই শেষ মুহূর্তে যদি তুমি থাকো, তাহলে একবার ফাইনাল একটা রিকল দিয়ে ফেলো। ঠিক আছে, তুমি যদি পারো তাও একবার মানে জাস্ট গো থ্রু করো, হাতে হাতে প্র্যাকটিস করো, তো এটা কাজে দিবে। ঠিক আছে, এরপরে তোমরা কোচিং এক্সাম দিতে পারো এক্সামের ভাইব নেওয়ার জন্য। হ্যাঁ, কিংবা কেউ যদি কোচিংয়ে থাকে কিন্তু একদমই ম্যান্ডেটরি না, কারণ কোচিংয়ে এই টাইমে মানে খুব বাজে কোশ্চেন করে আমি দেখছি, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, খুব বাজে কোশ্চেন করে, এগুলো কনফিডেন্স অনেক লো করে দেয়। সো সেই হিসেবে তোমরা বাসায় এক্সাম দিতে পারো, বাট কোচিংয়ে যদি ভর্তি হয়ে থাকো অবশ্যই কোচিংয়ে এক্সামগুলো অ্যাটেন্ড করো। ঠিক আছে, মানে এগুলো থেকে সব কোশ্চেন কিন্তু বাজে হয় না, যেগুলো অ্যান্সার করা যায় সেগুলো থেকে অ্যান্সার করো। ঠিক আছে, এরপরে আমি তো আজকে সিকিউ নিয়ে কথা বললাম, বাট আমাদের কিন্তু হিউজ লেভেলের নাম্বার কিন্তু আছে এমসিকিউয়ে। সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে 25 অ্যান্ড অন্য সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু 30 পরিমাণ নাম্বার এখান থেকে আসে। ঠিক আছে, বাংলার ক্ষেত্রে। সো এমসিকিউগুলো এখনই বারবার প্র্যাকটিস করা ট্রাই করো। বোর্ডের এমসিকিউ কিংবা বইয়ের যে লাস্টে এমসিকিউ থাকে সেগুলো, টেস্ট পেপারে বিভিন্ন কলেজের এমসিকিউ আছে সেগুলো। সো এই টাইপের কোশ্চেনগুলো এমসিকিউ হিসেবে সলভ করে যেতে পারো। নতুন জিনিস না পড়ার দিকে আমি বলবো। হ্যাঁ, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না, যারা একটু পিছিয়ে আসো, মিডিয়াম লেভেলে আসো, তারা নতুন জিনিস দেখো না। ঠিক আছে, আর যাদের প্রিপারেশন আসো তারা তো আশা করি সব পড়েই ফেলছো, নতুন তাও তোমাদের দেখতে না বলবো। সো লাস্ট মুহূর্তে
যেগুলো পারো তুমি, মানে মোটামুটি সবই তো পারো আশা করতেছি। হ্যাঁ, সো ওই সবগুলোই তোমরা কি একটু রিকল করে যাও। হ্যাঁ, এর বেশি আর কোনো কিছুর দরকার নেই, ঠিক আছে? যা পড়ছো ওগুলাই এনাফ। হ্যাঁ, আশা করি নিজের উপর কনফিডেন্ট থাকো। খুব বেশি ইম্পর্ট্যান্ট টপিক যদি বাদ না যায় তাহলে নতুন জিনিসের দিকে যাও না, বাট খুবই ইম্পর্ট্যান্ট যদি থাকে যেগুলো মানে আসার মতো অনেক চান্স আছে, তাহলে ওগুলো একটু শিখে রাখতে পারো, প্র্যাকটিস করতে পারো। অ্যান্ড পিসিএমের মার্কটা কিন্তু তোমার তোলার ট্রাই করবে বেশি। কেন? যারা মেডিকেল প্রিপারেশন নেবে, আমার ভিডিও যারা দেখতেছো, তাদের জন্য আসলে A+ পাইলে হয়ে গেছে, কোনো সমস্যা নেই। মেডিকেলের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, বাট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এই যে দেখো আমি নিচে লিখছি মেবি আবার বলতেছি মেবি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 90% মার্ক সেফ। এর থেকে কমেও আসলে পাওয়া যায়, আর এর থেকে বেশি হলেও সমস্যা নেই। যেমন 23-এর ক্ষেত্রে আসলে কত পার্সেন্ট লাগছিল আমি জানি না, বাট 24 ব্যাচের ক্ষেত্রে তোমার 89% লাগছে বইটা পরীক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে? সো এই মার্কগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সিকিউরিটি কিংবা বইটা পরীক্ষার জন্য পিসিএমের মার্ক অ্যান্ড ইংলিশের যে গ্রেডটা না সেটা লাগে। ইংলিশে আসলে 4 থাকলেই হয়, 4-এর কম পাইলে আসলে আমি শিওরলি পড়তে পারতেছি না অ্যাটেন্ড করা যাবে কি না, বাট 4-এর নিচে না যাওয়াই বেটার, ঠিক আছে? আর পিসিএমের মার্ক যেটা আছে এটা 90% এনশিওর করো। আশা করি 90%-এর মানে কোনো ঝামেলাই হবে না 90%-এ। সো আমাদের সময় আমি আশেপাশে পোলাপানদের দেখতাম 96, 97, ইভেন 99%-এরও এরকম ছিল, ঠিক আছে? সো তোমরা 90%-এর উপর রাখা ট্রাই করো, অ্যাটলিস্ট 90% রাখা ট্রাই করো, ঠিক আছে? পিসিএমের মার্ক তাহলে মেবি ওইটা হচ্ছে এনাফ। এখন ক্যালকুলেশনে ভুল হতেই পারে, বাট আশা করছি হবে না। 90%-এর নিচে যাওয়ার চান্স খুব কম, কারণ তোমরা সব পরীক্ষা দিবা অ্যান্ড প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ডই হয়ে থাকে। ওকে, সো এই ছিল আজকের এই ভিডিওতে। বেস্ট অফ লাক তোমাদের সামনে যদি এইচএসসি পরীক্ষা হয়ে থাকে। যারা এইচএসসি পরীক্ষার্থী যারা দেখতেছো, তোমরা লাস্টের সময়গুলোতে নিজেদের টাইমগুলোকে ইউটিলাইজ করা ট্রাই করবা। এভরি সেকেন্ড ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো টাইমগুলো নষ্ট করবে না। ভিডিও দেখা হয়ে গেছে বা কোনো ক্লাস করা হয়ে গেছে, প্রাইভেট পড়া হয়ে গেছে, এখন আপাতত আড্ডা বাদ থাকুক, তোমরা মানে পড়াশোনায় ফোকাস দাও, ঠিক আছে? আমাদের টেলিগ্রাম গ্রুপ একটা আছে, এটা নিয়ে আমি খুব বেশি প্রমোশন করি, তোমরা আসলে বিরক্ত হতে পারো, বাট এই টেলিগ্রাম গ্রুপটা আসলে এটা তোমাদের জন্যই, ঠিক আছে? এখানে আমি কোনো প্রমোশন করি না, এখানে আমাদের ভিডিওগুলো যে এখানে আপডেট এমন কিছু না, এখানে জাস্ট তোমাদের যে প্রশ্নগুলো আছে না, তোমাদের কোনো দরকার, তোমরা কোন ভিডিও টপিক নিয়ে ভিডিও চাচ্ছ সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়। অনেকেই আছে এই গ্রুপে, খুব বেশি মেম্বার হয়নি, আমরা নতুন করছি টেলিগ্রাম গ্রুপটা। সো অনেক পোলাপানি মানে তোমাদের মানে ইনবক্সেও বলে, আবার মানে 2-3 জন তোমাদের গ্রুপেও বলছে, আমাদের এই গ্রুপটাতে 2-3 জন বলছে যে এই টপিকের সমস্যা, তখন আমি এই টপিক নিয়ে আবার কি ভিডিও বানানো ট্রাই করছি। সো তোমাদের স্পেসিফিক কোনো সমস্যা থাকলে আমাদের গ্রুপে জানাতে পারো, ছবি দিয়ে জানাতে পারো, তোমাদের কোনো ক্লাসমেট কিংবা আমরাই তোমাদের সলভ করে ট্রাই করবো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের চ্যানেল, তোমরা এই চ্যানেলে ভিডিওগুলো দেখতেছো। দেখো এই চ্যানেলে আমরা নতুন শুরু করছি, এখন 350-এর উপরে সাবস্ক্রাইবার আছে আমাদের, আলহামদুলিল্লাহ। সো আমরা এখানে দেখো বর্তমানে 4টা প্লেলিস্ট আছে। সো তোমরা যদি রিভাইস হিসেবে চাও, রিভাইস হিসেবে তোমাদের জন্য এই প্লেলিস্টটা দেওয়া আছে, ঠিক আছে? তোমরা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশানে দেখতে পারো যে টাইপ ওয়াইজ যে এইচএসসি টেস্ট পেপার সলভ, এগুলো আমরা চালু করছি। আপাতত আমরা ফিজিক্সেরটা শেষ করা ট্রাই করতেছি, ঠিক আছে? ফিজিক্স শেষ হলে পরবর্তীতে অন্য চ্যাপ্টারগুলো নিয়ে ভাববো, বাট ফিজিক্সটা আমরা ফুললি কমপ্লিট করতে চাইতেছি, ঠিক আছে? এখানে তোমরা আমার কন্টেন্ট হিসেবে বোর্ড কোশ্চেনে যে টাইপ ওয়াইজ যে বোর্ড কোশ্চেন আছে সেগুলো আমরা সলভ করে দেওয়ার ট্রাই করতেছি। খুব বেশি আমরা সলভ করতেছি না, হ্যাঁ, একটা টাইপের একটা অঙ্ক বা 2টা অঙ্ক সলভ করে দিতেছি, বাকি এগুলো কিন্তু তোমাদের কাজ। অ্যান্ড যেগুলো আমরা মেইনলি করতেছি সেটা হচ্ছে এখানে বিভিন্ন কলেজ কোশ্চেনগুলো আছে না, হ্যাঁ, সেগুলো আমরা বাছাই করে সলভ করে দিতেছি, ঠিক আছে? কলেজ কোশ্চেন দেখবো যে অনেক আছে, এখন সব কলেজ কোশ্চেন তোমার তো করা সম্ভব না। তো আমাদের এই ক্লাসগুলোর স্লাইডে যে অঙ্কগুলো আছে কলেজের, ওগুলাই এনাফ। হ্যাঁ, ওখানে আমরা একদম কঠিন অঙ্কগুলো করাইছি, আবার মিডিয়াম লেভেলের অঙ্কগুলো করাইছি, ঠিক আছে? সো তোমরা যদি রিভাইজ করতে চাও তাহলে এই ভিডিওটা দেখতে পারো। এটা কলেজ এক্সাম বলো কিংবা বোর্ড এক্সাম বলো, সবগুলোর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর রিসেন্ট যে বুয়েটের যে কোশ্চেনগুলো আছে এগুলোর সলভ আমাদের প্লেলিস্ট আকারে দেওয়া আছে, ঠিক আছে? এগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে? তো আমি বলবো যে এইচএসসি এক্সামে ফোকাস দাও। এগুলো যদি তোমরা একটু মানে আইডিয়া রাখতে চাও কী ধরনের কোশ্চেন আসে, তাহলে
এই ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে? আদারওয়াইজ এইচএসসি এক্সামের পরেই ওই ভিডিওগুলো তোমাদের জন্য, ঠিক আছে? সো ওই ভিডিও, ওখানে অনেকগুলো ভিডিও আছে অ্যান্ড শর্ট ভিডিও আছে। প্রত্যেকদিন একটু একটু করে একটা ভিডিও দেখলেও অনেক শেখা হয়ে যায়, ঠিক আছে? সো তুমি আসলে তোমার বোঝার ক্ষমতা হয়ে গেছে কোনটা তোমার জন্য দরকার অ্যান্ড কোনটা পরে দরকার, কোনটা আগে দরকার। সো ওয়াইজলি ডিসিশন নিবা, ঠিক আছে? এখন সবাই খুব বেশি ম্যাচিউরড অ্যান্ড ডিসিশনটা খুব বেশি ভালো নিতে পারো, ঠিক আছে? সো ইনশাল্লাহ আবার কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, সামনে ক্লাসগুলোতে কিংবা গাইডলাইন ভিডিওগুলোতে দেখা হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবো আমাদের চ্যানেলটা অ্যান্ড আমাদের অবশ্যই সাপোর্ট করতে ভুলবো না, যেন আমরা তোমাদের জন্য আরও বেশি ভিডিও আনতে পারি অ্যান্ড তোমাদের অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন জার্নিতে তোমাদের সাথে থাকতে পারি। সো আশা করি ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে।